গত ক্লাসে আমরা বলছিলাম যে কশি ইনইকুয়ালিটি আমরা আজকে শুরু করব বা দেখব, যেটা হচ্ছে আমাদের ওই যে এন সংখ্যক নাম্বারের জন্য মিন ইনইকুয়ালিটি প্রমাণ করতে গেলে, যেখানে যে কিউ এম গ্রেটার দেন এ এম, এই পার্টটা প্রমাণ করতে গেলে কশি ইনইকুয়ালিটিটা লাগে। তো কশি ইনইকুয়ালিটি আমরা দেখবো, তবে তার আগে আমরা এই মিন ইনইকুয়ালিটি যেটা আমরা শিখছি অলরেডি, আমরা এই যে এখানে একটা প্রুফ করছি দুইটা নাম্বারের জন্য, এটা তোমরা স্ট্যাটিস্টিক্সও করছো। এই যে যে মিনিমাম ইনইকুয়ালিটিটা আমরা প্রমাণ করছি, এবং এন নাম্বারের জন্য এটা প্রুফটা আমি এখনো করি নাই, বাট তোমরা হচ্ছে এই যে রেফারেন্স থ্রিতেও পাবা, রেফারেন্স ওয়ানেও আছে, সবগুলোতেই আছে। তবে আমার কাছে মনে হয়েছে হয়তো বা এখান থেকে পড়লে তোমাদের কাছে ইজি হবে। থিওরেম 5.1 রেফারেন্স থ্রি পেজ 49, সেখান থেকে দেখতে পারো। আর আব্দুর রহমান স্যারের যে বইটা আছে রেফারেন্স ওয়ান, ওখানেও পাবা, যেটা থেকে তোমাদের ইজি মনে হয়। আর এই যে এই পার্টটা প্রমাণ করার জন্য হচ্ছে আমাদের কশি ইনইকুয়ালিটিটা লাগে। সো কশি ইনইকুয়ালিটি আমরা দেখব। তো তার আগে হচ্ছে এই মিন ইনইকুয়ালিটি দিয়ে কিছু প্রবলেম আমরা সলভ করি। আচ্ছা, তো দেখো এখানে একটা কোশ্চেন দেয়া আছে, সেটা হচ্ছে বলা হয়েছে যে যে কোনো দুইটা পজিটিভ রিয়েল নাম্বারের জন্য এক্স অ্যান্ড ওয়াই তোমাকে প্রমাণ করতে হবে দিস ইনইকুয়ালিটি, যে দেখো যে যেখানে আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু, যে কোনো রেশনাল নাম্বার, যে যে কোনো রেশনাল নাম্বার দিয়ে তুমি যদি হচ্ছে আর দিয়ে এক্স কে গুণ করো, তারপরে আর ওয়ান মাইনাস আর দিয়ে ওয়াই কে গুণ করো, দেন হচ্ছে সেটা সবসময় বড় অথবা সমান হবে যে এক্স এর পাওয়ার যদি আর নিতা আর ওয়াই এর পাওয়ার যদি ওয়ান মাইনাস আর নিতা। ঠিক আছে? তো এটা এখানে অবশ্যই আর এর রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। আর ইকুয়ালিটি হোল্ড করবে যদি এক্স আর ওয়াই দুজন সমান হয়। আচ্ছা, তো আমরা অলরেডি জানি যে এন নাম্বারের জন্য, এন পজিটিভ রিয়েল নাম্বারের জন্য এ অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন। তাহলে আমাদের নাম্বারগুলো যদি এ ওয়ান এ টু আপ টু এ এন হয়, তার মানে হচ্ছে আমরা লিখতে পারবো যে তাদের এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা, হুইচ ইজ গ্রেটার অর ইকুয়ালস টু দ্য জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন হচ্ছে তাদের গুণফলের nth পাওয়ার। ঠিক আছে? সরি, nth রুট। আচ্ছা, তো এখন এইখানে দেখো কি আমরা মানে টেকনিকটা ইউজ করতেছি, সেটা হচ্ছে যে আমরা এই যে যে এন সংখ্যক নাম্বার আছে, এগুলো তো আমরা মানে আহ, এগুলো ইকুয়াল আনইকুয়াল যে কোনো ধরনের হতে পারে, তাই না? এই যে এম গ্রেটার দেন জিএম ইনইকুয়ালিটি যখন আমরা প্রমাণ করছি, তো আমরা যদি হচ্ছে এই এন সংখ্যক নাম্বারের মধ্যে প্রথম এন সংখ্যক এম সংখ্যক নাম্বারকে ইকুয়াল টু এক্স ধরে নিই, আর পরবর্তী যে বাকি বাকি যে কটা বাকি থাকবে কয়টা, এন এন মাইনাস এম সংখ্যক। ধরো তোমার টোটাল 10টা নাম্বার আছে, প্রথম 6টাকে তুমি হচ্ছে এক্স ধরে নিলা, তাহলে বাকি থাকবে 10 - 6 আরো 4টা, সেই 4টাকে ওয়াই ধরে নিলা। ঠিক আছে? 4টা ওয়াই আর 6টা এক্স। তো তাহলে আলটিমেটলি এই ইনইকুয়ালিটিটা কি দাঁড়ায়? এখন এখানে বলতে পারো স্যার আমরা এমনি মানে ধরে নিলাম কেন, বা ধরে নিলাম ব্যাপারটা কি, সবই তো ধরে নিলে তাহলে তো ধরে নেই যে এই ইনইকুয়ালিটি সত্য, এটাও বলা যায়। ব্যাপারটা আসলে ওরকম না। মানে এখানে আসলে ঘটনাটা অন্যভাবে ব্যাখ্যা করলে হয়তো বুঝতে সুবিধা হবে, যে আমি যদি বলি যে তোমার নাম্বার গুলো এরকম আছে, যে ধরো তোমার কাছে আহ 5টা এক্স আছে আর 3টা ওয়াই আছে। ঠিক আছে? এরকম ভাবে এখানে তাহলে কয়টা নাম্বার আছে? টোটাল 8টা নাম্বার আছে। এখন তোমাকে যদি এই 8টা নাম্বারের আমি অ্যারিথমেটিক মিন বের করতে বলি, তাহলে তুমি একটা একটা করে সব যোগ করতে করে লিখে তারপরে 8 দিয়ে ভাগ করতে পারো। অথবা তুমি বলতে পারো যেহেতু 5টাই আছে আমার এক্স, তাহলে আমি বলতে পারি 5x প্লাস 3y, আর বাকি 3টাই যেহেতু ওয়াই, 5x প্লাস 3y বাই 8। সো নাম্বারগুলো এরকম হলেও তো এমন না যে অ্যারিথমেটিক মিন বের করা যাবে না, তাই না? সো এভাবেও লেখা যায়। আর তুমি চাইলে একটা একটা করে যোগ করে 8 দিয়ে ভাগ করতে পারো, তাও একই আসবে, তাই না? তো এখানে ব্যাপারটা আসলে ওভাবেও চিন্তা করতে পারো, যে আসলে আমার যে এন সংখ্যক নাম্বার আছে, তার মধ্যে এম সংখ্যক নাম্বার আছে হচ্ছে আমার এক্স, আর এন মাইনাস ওয়ান সংখ্যক নাম্বার আছে ওয়াই। ঠিক আছে? এই বাকি এন মাইনাস ওয়ান সংখ্যক সেগুলো আছে হচ্ছে ওয়াই। এভাবেও চিন্তা করতে পারো, অর্থাৎ আমরা এম সংখ্যক এক্স আর এন মাইনাস এম সংখ্যক ওয়াই এর উপরে এই ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করছি, অ্যারিথমেটিক মিন বের করতে চাচ্ছি। তাহলে তখন সেক্ষেত্রে এটা তাহলে বুঝতেই পারতেছো যে অ্যারিথমেটিক মিনটা তখন কি হয়ে যাবে, এম ইন্টু এক্স, যেহেতু এম সংখ্যক এক্স আছে, আর হচ্ছে প্লাস ওই যে এখানে যেরকম করলাম, যে এন মাইনাস এম সংখ্যক ওয়াই আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার কয়টা, টোটাল নাম্বার হচ্ছে এন। এটা এটা বুঝতে কারো অসুবিধা আছে? এটুকু থাকার কথা না। আর তাহলে সেই ক্ষেত্রে জিওমেট্রিক মিনটা তাহলে এখন কি দাঁড়ালো? যেহেতু আমার এই সেটটার ক্ষেত্রে চিন্তা করো, আমি যদি এদের জিওমেট্রিক মিন বের করতে চাই, তাহলে জিওমেট্রিক মিন বের করার ফর্মুলা হচ্ছে আমাদের যে এই সবগুলাকে গুণ করে
x ইন্টু এক্স ইন্টু আপ টু এরকম 5টা x গুণ করতে হবে, তারপরে y গুণ করতে হবে, y ইন্টু y, তারপরে সবগুলোকে 1/8 নিতে হবে। তো সেভাবেও লিখতে পারি, অথবা আমি যেহেতু x আছে 5টা, তাহলে লিখতে পারি x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/8, নাকি? এভাবে তো লিখতে পারি। সো এই জিনিসটাই তাহলে দেখো এখানে তাই লেখা হয়েছে যে x টু দি পাওয়ার m, যেহেতু আমার x আছে m সংখ্যক আর y আছে হচ্ছে n-1 সংখ্যক, সো y টু দি পাওয়ার n-m, এবং সেই হোল পাওয়ার হবে হচ্ছে, যেহেতু টোটাল নাম্বার আছে আমার n টা, তাহলে পাওয়ার হবে হচ্ছে 1/n। তাহলে এই ইনইকুয়ালিটিটা আশা করি বোঝা গেছে। তাহলে এখন এখান থেকে এটা তো ইজিলি আনা যায়। সেকেন্ড পার্টটা তো আনতে পারবা নাকি? কথা বলে না কেন? জি স্যার, পারবো। হ্যাঁ, ইজিলি করা যাচ্ছে। জাস্ট এখানে ভাগ করে দাও, এই দুইটা পার্ট আলাদা করে লিখলেই হয়ে যাচ্ছে। জি m স্যার। বাই n ইন্টু x, আর প্লাস এখানেও দুইটা পার্ট আলাদা করে লিখলে আসে n মাইনাস m ডিভাইডেড বাই n, তার মানে হচ্ছে 1 মাইনাস 1 m বাই মাইনাস n। m বাই n। তাহলে এটা চলে আসলো ইন্টু y গ্রেটার অর ইকুয়ালস টু, আর এখানে তো যে জাস্ট 1 বাই n দিয়ে গুণ করে দিলাম, 1 বাই n দিয়ে গুণ করে দিলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তোমরা জানো। জি। সো m বাই n আর y মাইনাস, এই যে ওখানেও তাই, n মাইনাস m বাই n, তার মানে হচ্ছে 1 মাইনাস m বাই n। তো এখন যেহেতু n হচ্ছে, আমরা এখানে আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক পজিটিভ রিয়েল নাম্বার আছে তোমার কাছে, মানে কয়টা নাম্বার আছে সেটা হচ্ছে m। তো n তো অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা। আমার কাছে তো আর 5.5টা নাম্বার থাকা সম্ভব না, বা হুম। আড়াইটা বা 3.5টা নাম্বার থাকা সম্ভব না, তাই না? অবশ্যই মানে পূর্ণ সংখ্যক নাম্বার থাকবে, 5টা 10টা। কোয়ান্টিটি গুলো অবশ্যই একটা পূর্ণ সংখ্যক ইন্টিজার হইতে হবে। তাহলে n একটা পজিটিভ ইন্টিজার, আর mটা কি, যে ওই n সংখ্যক ইন্টিজারের মধ্যে কয়টা মানে ইন্টিজার তো না, সরি, n সংখ্যক নাম্বারের মধ্যে কয়টা কোয়ান্টিটি হচ্ছে x, সেটা হচ্ছে আমার m। যে কয়টা x আছে, টোটাল আমার 8টা নাম্বার ছিল এখানে, 8টার মধ্যে আমার 5টা ছিল x আর 3টা ছিল y। সো এই mটা, তাহলে mটা কি হবে, mটাও একটা ইন্টিজার হবে, যেটা হচ্ছে আমার অবশ্যই এক অথবা একের চেয়ে সমান অথবা বড়, আর ওই n এর চেয়ে একের n এর চেয়ে একটা ছোট অথবা সমান। সবগুলোই যদি 8টার মধ্যে যদি আমার 8টাই যদি x এর ইকুয়াল হয়ে যায়, তাহলে তো আর y তো আর থাকা সম্ভব না। বুঝতেছো তো ব্যাপারটা? সো হতে পারে যে 8টা নাম্বারের মধ্যে সর্বোচ্চ আমার 7টা নাম্বার হচ্ছে x আর একটা হচ্ছে y, এরকম হতে পারে। তো এই কারণে আমরা বলতেছি যে m এর যে রেঞ্জটা, আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক নাম্বারের মধ্যে m সংখ্যক নাম্বার হচ্ছে x। তাহলে n একটা পজিটিভ ইন্টিজার হবে আর m ও একটা ইন্টিজার হবে, যেটা হবে হচ্ছে এই রেঞ্জের মধ্যে একের চেয়ে বড় অথবা সমান, মিনিমাম একটা x তো থাকতে হবে। আর সর্বোচ্চ n-1 সংখ্যক x হবে। সবই তো x হবে না, বা সবই y হবে না, ঠিক আছে? তো তাহলে এই ইনইকুয়ালিটিটা অবশ্যই m স্যাটিসফাই করবে। এটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কথাটা লিখতে পারি কিনা খেয়াল করে দেখো। স্যার, আমরা যদি 1 মাইনাস m বাই n গ্রেটার দেন 0 ধরে করি। তুমি আগে থেকে কিভাবে বুঝবা যে 1 মাইনাস m বাই n স্যার, গ্রেটার দেন 0? y এর কোফিসিয়েন্ট তো হতে হবে, কারণ x আর y তো দুইটা নাম্বার হতে হবে। তো y এর কোফিসিয়েন্ট যদি 0 গ্রেটার দেন 0, তাহলে তো আমি বলতে পারি লেস দেন 0 তো আসতে পারতো। লেস দেন, স্যার নেগেটিভ হবে। পাওয়ার নেগেটিভ হলে তো কোনো সমস্যা নাই। ও, নেগেটিভ নাম্বারের পাওয়ার করা যায় না, মানে নেগেটিভ নাম্বারের রুট করতে পারি না আমরা, কিন্তু নেগেটিভ পাওয়ার হলে তো সমস্যা ছিল না। সো তুমি স্যার এখান থেকে, টোটাল নাম্বার অফ y এটা কি হচ্ছে নেগেটিভ হবে? আমি তো সেটাই বলছি যে ওই লজিক থেকেই তো আমি আসলাম, যে যেহেতু আমাদের এক্স এবং এক্স এর সংখ্যা, ওয়াই এর সংখ্যা, এটা দুটা মিলে হচ্ছে আমার এন হইতে হবে, আর এম হচ্ছে এক্স এর সংখ্যা। তাহলে সে অবশ্যই এমটা এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে এইখান থেকে তাহলে এই জিনিসটা ইজিলি লেখা যায়, ও যেহেতু আচ্ছা। এম হচ্ছে এন এর চেয়ে ছোট একটা ইন্টিজার, এন একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এম একটা পজিটিভ ইন্টিজার, এম একটা পজিটিভ ইন্টিজার, এম বাই এন তাহলে অবশ্যই জিরোর চেয়ে বড় হবে, এটাও একটা পজিটিভ ইন্টিজার হবে। আর যেহেতু এম এর ভ্যালু জিরো না, এম এর ভ্যালু জিরো হলে আমি জিরোকে এন দিয়ে ভাগ করলে জিরো পেয়ে যাইতাম, সো ইকুয়াল পাবো না, অবশ্যই পজিটিভ পাবো। আর একটা হচ্ছে, যেহেতু এম এর ভ্যালু এন এর চেয়ে ছোট, n-1 হতে পারে হাইয়েস্ট, তাহলে এন দিয়ে তুমি যদি ভাগ করো এম কে, তাহলে এম যেহেতু এন এর চেয়ে ছোট সবসময়, তাহলে অবশ্যই সেটা অলওয়েজ একের চেয়ে ছোট হবে এই ভাগফলটা। জি তো স্যার, আশা করি বুঝেছি। এই জিনিসটা ক্লিয়ার। ওকে, তাহলে এখন তুমি তাহলে আমি এই যে এম বাই এন, এটা তো একটা রেশিও,
সো এটা কি আমি যদি আর ধরে নেই যে এইটাই হচ্ছে আমার আর, তাহলেই তুমি দেখো আমাদের এই যে এই কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে যে 0 <r <1, আর এই আর এর m/n সমান সমান আর যদি এখানে বসাও 2 নম্বরে, তাহলেই তো আমার এটাই চলে আসতেছে। m/n মানে হচ্ছে আর, তাহলে rx প্লাস 1 - m/n, তার মানে 1 - r ইন্টু ওয়াই। সুতরাং প্রমাণিত। বোঝা গেছে? এরপরে ইকুয়ালিটি কেসটা, ওটা নিজেরা ট্রাই করো। জি ইকুয়ালিটি স্যার। আমাদের এম গ্রেটার অর ইকুয়ালস এম গ্রেটার দেন জিএম, ওই ইনইকুয়ালিটিটা আমরা ইউজ করছি এখানে শুরুতে। তো সেই ইনইকুয়ালিটিতে ইকুয়ালিটি হওয়ার, এই ইনইকুয়ালিটিটা ইকুয়াল হওয়ার কন্ডিশন কি ছিল, সেই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করলেই হবে ওই থিওরেম থেকে এসে। জি স্যার। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাই দেখি। আচ্ছা, এখানেও অনেকটা সিমিলার একটা প্রবলেমই আছে, যে প্রমাণ করতে হবে যে কোনো দুইটা পজিটিভ রিয়েল নাম্বারের জন্য এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে, যেখানে পি অ্যান্ড কিউ হচ্ছে রেশনাল নাম্বার, তবে তাদের মধ্যে একটা শর্ত সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে যে তাদের রিসিপ্রোকালের যোগফল হচ্ছে 1 এর সমান। 1/p প্লাস 1/q, এই দুইটা মিলে 1 এর সমান হইতে হবে। আর ইকুয়ালিটি হোল্ড করবে যদি এবং কেবল যদি a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার q হয়। তো এই এই প্রবলেমটা আমরা আসলে আগের প্রবলেমটা থেকেই সলভ করব। আগের প্রবলেমে আমরা এই পর্যন্ত পাইছিলাম অলরেডি, তো এটা আগে নিজেরা আগে করে আসবা। পরীক্ষা যদি এটা প্রুফ করতে বলে, তাও তোমাকে আগে ওই প্রবলেমটা প্রুফ করে এই পর্যন্ত আগে আনতে হবে। সাধারণত ইনইকুয়ালিটিতে দেখবা একটা কোশ্চেনে সাধারণত 7-8 মার্কস করে থাকে বড় ইনইকুয়ালিটি হলে। তো মার্কস অনুযায়ী হচ্ছে লিখবা। আর যদি এইটাই ধরো তোমাকে প্রুফ করতে দেয় 2 মার্কের জন্য, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তো আর আমার ওই আগে এটা প্রমাণ করে আসার কোনো দরকার নাই। ঠিক আছে, সরাসরি আমি লিখে দেবো যে উই নো দ্যাট দিস এক্স ওয়াই যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার হলে, আর আর হচ্ছে যদি 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার হয়, রেশনাল নাম্বার হয়, তাহলে এই ইকুয়ালিটি সত্য। এটা লিখে দেন শুরু করবা। আচ্ছা, তো এখন যেহেতু 0 <r <1, সো আমরা বলতে পারি যে 0 <1 - r <1। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। এই জিনিসটা কিভাবে আসলো, মানে এইটা থেকে কিভাবে এটা আসে। এনিওয়ান? স্যার প্রথমে স্যার শুরু মাইনাস আচ্ছা বল। হ্যাঁ বলো, একজন বলো। বলে, স্যার প্রথমে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে হ্যাঁ তারপর ওয়ান এক্স্যাক্টলি। প্লাস করে। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রথমে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে -1 দিয়ে গুণ করলে আমরা জানি যে -0 কে যদি -1 দিয়ে গুণ করি তাহলে 0ই হবে। কিন্তু যেহেতু -1 দিয়ে গুণ করতেছি, সো আমাদের ইনইকুয়ালিটি সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স হয়ে যাবে 0 গ্রেটার দেন -r গ্রেটার দেন -1। 1 কে -1 দিয়ে গুণ করলে -1। সো মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করলাম। এরপরে প্রত্যেক সাইডে আমরা একই সংখ্যা যোগ করতে পারি, এটা আমাদের বেসিক প্রপার্টিতে ছিল। তাহলে দুই পাশেই যদি আমি 1 যোগ করি প্রত্যেক সাইডে, তাহলে -r+1, এখানেও -1+1। এটা এতে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না। ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো সংখ্যাই তুমি দুই সাইডে যোগ করতে পারো, তাতে ইকুয়ালিটি চেঞ্জ হবে না। তার মানে আলটিমেটলি কি আসলো, 1 গ্রেটার দেন 1 - r গ্রেটার দেন 0। ঠিক আছে, সো আমরা তার মানে যে এইটাই তো এইটা আসলে 0 <1 - r <1। সো এইখানে আমি কিন্তু সরাসরি লিখে দিচ্ছি, কিন্তু পরীক্ষায় তোমরা এই জিনিসটা দেখায় তারপরে লিখবা। এখানে এই যে হিন্টস বলা আছে, এটা কিন্তু পুরা সলিউশন না। বারবার বলতেছি যে এই জিনিসগুলো অবশ্যই পরীক্ষায় ডিটেইলসে লিখতে হবে। এখানে আমি তো জাস্ট মেইন মেইন জায়গাগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন তাহলে যেহেতু আর হচ্ছে কি 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা রেশনাল নাম্বার, আমাদের আর অ্যাকচুয়ালি কি ছিল, m/n ছিল। তো m/n-টাকে তো আমি চাইলে এইভাবে লিখতে পারি 1/n/m, নাকি 1/n/m ও তো আসলে m/n-এরই সমান। তাহলে এইভাবে লিখলে, তাহলে এইটাকে তুমি যদি এখন আবার চিন্তা করো, এটা হচ্ছে p, তাহলে আমি লিখতেই পারবো যে r is equal to 1/p। মানে m/n-টাকে আমি r ধরছি আর n/m-টাকে p ধরছি, তাহলে r is equal to 1/p তো হয়। ঠিক আছে, একইভাবে 0 থেকে 1 এর মধ্যে 1 আরো একটা নাম্বার, তাহলে সেটাকেও এই সিমিলার ভাবে আমি 1/q একটা নাম্বার ধরতে পারবো, যেখানে কিউ হচ্ছে আসলে একের চেয়ে বড় একটা নাম্বার। ঠিক আছে, যেহেতু তার
1 কে ওটা দিয়ে ভাগ করলে একের চেয়ে ছোট একটা নাম্বার পাচ্ছি, মানে সিমিলার রিজনিং। আর 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার, সেটাকে আমি 1/p ধরলাম, তাহলে 1 মাইনাস আর ও তো 0 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার, সেটাকে 1/q ধরলাম, যেহেতু দুটা আলাদা নাম্বার, দুটাই তো আর 1/p এর সমান হবে না, ঠিক আছে। পার্টিকুলার কেসে হতে পারে, আর যদি 0.5 হয় সেটা আলাদা আলাদা কথা, কিন্তু সবসময় তো আর ইকুয়াল হবে না। আচ্ছা, তো তাহলে এখন এই 1/p আর 1/q যদি যোগ করি তাহলে কত পাওয়া যায়? 1/p 1/q যোগ করলে 1/p মানে হচ্ছে আমার r, আর 1/q মানে হচ্ছে 1 মাইনাস r, যোগ করলে আলটিমেটলি 1 আসতেছে। তার মানে দেখো এই যে আমাদের যে কন্ডিশন সেটা অলরেডি p আর q ফিল আপ করতেছে, স্যাটিসফাই করতেছে। এখন তাহলে আমরা এই p 1/r এর ভ্যালু আর 1 মাইনাস r এর ভ্যালু, এই যে যে দুইটা, এই দুইটা তাহলে এই এক নম্বরে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কি পাই? এই যে আর এর বদলে এখানে চলে আসবে x/p, আর y এর বদলে সরি 1 মাইনাস r এর বদলে 1/q, তার মানে y/q গ্রেটার অর ইকুয়ালস টু, এখানে যে r এর বদলে x টু দি পাওয়ার 1/p, আর y টু দি পাওয়ার 1 মাইনাস r এর বদলে 1/q। সুতরাং আমাদের এই পর্যন্ত আমরা ওকে। এরপরে এখন আমাদের দেখো এইটার সাথে আমাদের এই যে অরিজিনাল যেই ইনইকুয়ালিটি, সেটার আসলে খুব বেশি পার্থক্য নাই। জাস্ট আমি যদি এখান থেকে বুঝতেই পারতেছো যে আমি যদি x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার b, যেহেতু x একটা আমার পজিটিভ রিয়েল নাম্বার, সো অবশ্যই আমি আরেকটা নাম্বার খুঁজে পাবো যেটাকে p p পাওয়ার করলে x আসে। এটা তো বোঝাই যায় রিয়েল নাম্বারের ক্ষেত্রে, বুঝতেই পারতেছো। যে কোনো একটা নাম্বার তোমাকে দিয়ে আমি ওটাকে যদি পজিটিভ রুট নাও, তাহলে সেই রুটটাকে পাওয়ার করলেই তো তুমি হচ্ছে ওই নাম্বারটা পাবা। তোমাকে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার আমি যদি দিই যে 101.325, তো এটা এটা এখন ধরো পি এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, ঠিক আছে, ফর এক্সাম্পল, না সরি, পি এর ভ্যালুটা একের চেয়ে বড় হবে, ধরো পি এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে। তাহলে তুমি এটাকে ফোর্থ রুট যদি করো, তাহলে যে নাম্বারটা আসবে, ধরো এক্স যদি হয়, তাহলে তার মানে তো এক্স টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে। এক্স বা এ এ বলা, এ বললে বুঝতে সুবিধা হবে। এটা যদি এ হয় তাহলে এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে দিস এক্স, বুঝা গেছে। সো এক্স ওয়াই যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারই হোক না কেন, আমি তাহলে এই যে এরকম এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি পি, আর ওয়াই ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার কিউ, এরকম আনতে পারবো, এরকম এ বি খুঁজে পাবো, ঠিক আছে, যে এরকম লেখা যাবে। তাহলে সেটা এখন এখানে রিপ্লেস করি, 2 নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করলে, তাহলে এখানে এক্স এর বদলে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার পি, ওয়াই এর বদলে বি টু দি পাওয়ার কিউ, আর এখানে যে এক্স টু দি পাওয়ার 1/p, আর এখানে আমার আছে এক্স এর ভ্যালু এ টু দি পাওয়ার পি, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে শুধু এ, যেহেতু পাওয়ার পি ইন্টু 1/p আলটিমেটলি হচ্ছে 1 থাকবে। একইভাবে y ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার কিউ, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 1/q, তাহলে এখানে y এর ভ্যালুটা বসালে শুধু b থাকবে, তাহলেই প্রমাণ হয়ে গেল। তো এগুলো আসলে এই যে যে দুইটা ইনইকুয়ালিটি করালাম, সেটা আসলে আমাদের m গ্রেটার দেন gm যে ইনইকুয়ালিটিটা ছিল, বলতে পারো যে সেইটারই একটু, মানে কি বলবো, মানে রিস্টেটেড ভার্সন, ঠিক আছে, বা একটু জাস্ট মডিফাইড ভার্সন। আমাদের am গ্রেটার দেন gm, গ্রেটার ইকুয়ালস টু gm যে মেইন ইনইকুয়ালিটি n সংখ্যক নাম্বারের জন্য, সেইটারই জাস্ট অন্যরকম দুটা ভার্সন, আর কিছু না। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে নেক্সট ইনইকুয়ালিটিটাতে যাই, দেখি কি আছে। প্রুভ দ্যাট যে কোনো তিনটা পজিটিভ ইন্টিজারের জন্য এই কথা সত্য, a প্লাস বি প্লাস সি, ওই নাম্বার তিনটার যোগফল আর তাদের রিসিপ্রোকালের যোগফল সবসময় 9 এর চেয়ে বড় অথবা সমান হবে। যে কোনো তিনটা, তুমি তোমার এই কথা যদি বিশ্বাস না হয়, তুমি নিজে নিয়ে চেক করে দেখো। যে কোনো তিনটা, দুনিয়ার যে কোনো তিনটা ইন্টিজার তুমি নাও, তারপর তাদেরকে যোগ করো, এরপরে তাদের রিসিপ্রোকালকে আবার যোগ করো, রিসিপ্রোকাল মানে উল্টা করে, তারপরে দুইটাকে গুণ করে দেখো 9 এর চেয়ে অবশ্যই বড় অথবা সমান হবে। এবং এই জিনিসটা আমরা এখন কিভাবে প্রমাণ করব? এটা আসলে ইন জেনারেলি যে কোনো নাম্বারের জন্য আমার প্রমাণ করতে হলে প্রথমে যেটা করতে হবে, এটা খুবই ইজি। প্রথমে এ বি সি এই তিনটা নাম্বারের জন্য এম গ্রেটার অর ইকুয়ালস টু জিএম অ্যাপ্লাই করবা। তাহলে এ বি সি তিনটা নাম্বারের জন্য যদি আমরা এম গ্রেটার অর ইকুয়ালস টু জিএম অ্যাপ্লাই করি, তাহলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে বলো? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এ বি সি তিনটা নাম্বারের জন্য অ্যাপ্লাই করছি, তাহলে তাদের প্রথমে অ্যারিথমেটিক মিন হবে হচ্ছে তাদের সামেশন ডিভাইডেড বাই 3, আর গ্রেটার অর ইকুয়ালস টু তাদের জিওমেট্রিক মিন হবে এ বি ইন্টু সি হোল টু দি পাওয়ার কত, 1/3 নাকি?
জি স্যার। তিনটা নাম্বার যেহেতু, তাহলে এটাকে আমি পক্ষান্তর করে তো এভাবে লিখতে পারি, a plus b plus c is greater or equals to 3 into a b c whole to the power 1/3। এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। এরপর এই সেম am greater or equals to gm, এই মানে ইনইকুয়ালিটিটা তুমি এই 1/a 1/b 1/c এই তিনটা নাম্বারের জন্য অ্যাপ্লাই করবা। তো সেই ক্ষেত্রে তাহলে কি হবে, আমার নাম্বার গুলোই হচ্ছে 1/a 1/b আর 1/c, এই আলাদা আলাদা তিনটা নাম্বার। তার মানে 1/a 1/b 1/c এদের অ্যারিথমেটিক মিন, তারা এই তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ উইল বি গ্রেটার অর ইকুয়ালস টু এদের গুণফলের জিওমেট্রিক মিন, তার মানে এদের গুণফলের কিউব রুট 1/a 1/b 1/c হোল টু দি পাওয়ার 1/3। বোঝা যাচ্ছে তো আশা করি। তো তাহলে এখন এই যে এখান থেকে তাহলে কি আসবে, এই লাস্ট লাইন থেকে আমরা লিখতে পারবো, এই লাইনটাকে আসলে এভাবে লিখতে পারবো যে 1/a plus 1/b plus 1/c is greater or equals to 3 into 1 divided by abc, গুণ করলে যেহেতু 1 divided by abc হয় হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার। এই এখন এই 1 আর 2 এই দুটাকে গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দিলেই চলে আসে। বাম পাশে আসবে এবিসি ইন্টু দিস, আর ডান পাশে এই যে 3 ইন্টু 3 হবে হচ্ছে 9, আর এটা তো ক্যান্সেল হয়ে যায়। এখানে হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/3 আর এখানে হচ্ছে 1/abc টু দি পাওয়ার 1/3, তাহলে ক্যান্সেল হয়ে 9 চলে আসবে। সো আশা করি বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, ইনইকুয়ালিটির বেলায় একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করা হয় নাই এখনো, এটা একটু বলে দেই। ধরো ইনইকুয়ালিটি মানে বইগুলোতে যখন করবা দেখবা যে দুই ধরনের স্টাইলে করা আছে, দুই ধরনের মানে স্টাইল ফলো করছে। একটা হচ্ছে ধরো তোমার কাছে প্রথমে একটা ইনইকুয়ালিটি আছে, ফর এক্সাম্পল সে twice x plus y greater or equals to, ধরো যে লিখলাম যে greater or equals to 10, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এরপরে তো এটাও লিখতে পারি যে গ্রেটার দ্যান 9, ঠিক না, 10 ইজ গ্রেটার দ্যান 9, সত্য কথা। তারপরে সমান সমান 4 প্লাস 5, ঠিক আছে, সমান সমান 2 স্কোয়ার প্লাস 5। দেখো তো আসলে ঘটনা কি হচ্ছে, যে তুমি এইটা একটা স্টাইল, অর্থাৎ তুমি যদি একই হরাইজন্টাল লাইনে একই লাইন বরাবর লিখে যাও, তাহলে সবসময় তুমি কম্পারিজনটা করবা হচ্ছে আগের টার্মের সাথে। আমার অরিজিনাল যে এক্সপ্রেশনটা 2x প্লাস ওয়াই সেটা ছিল 10-এর চেয়ে বড় অথবা সমান, কিন্তু 10 আবার 9-এর চেয়ে বড়, ঠিক আছে, এই জন্য এখানে শুধু গ্রেটার দেন সাইন দিচ্ছি, ইকুয়াল সাইন দিই নাই। তো 10 আবার 9-এর চেয়ে বড়, 9 আবার হচ্ছে 4 আর 5-এর যোগফলের সমান, এই জন্য কিন্তু এখানে কিন্তু গ্রেটার অর ইকুয়াল বা গ্রেটার দেন সাইন দিই নাই, ইকুয়াল সাইন দিছি এই জায়গাতে, ঠিক আছে। আবার 4 আর 5, এটা আবার 4 যেহেতু 2 স্কোয়ারের সমান, আর 5 তো চেঞ্জ করি নাই, তাহলে এখানেও ইকুয়াল সাইন হবে। কিন্তু এখন যদি আমি তোমাকে ফাইনালি লিখতে যাই, সুতরাং twice x plus y এই এটার সাথে কম্পেয়ার করবো এখন, এই ফার্স্ট টার্মকে এইটার সাথে, তখন কিন্তু তোমাকে এই গ্রেটার দ্যানই লিখতে হবে, ঠিক আছে, গ্রেটার দ্যান 2 স্কোয়ার প্লাস 5। এখানে লাস্টে আগে ইকুয়াল আসতে, ইকুয়াল দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, তো হরাইজন্টালি লিখলেও এভাবে ফলো করি, এবং আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে যে তুমি, আচ্ছা, তুমি যদি এভাবে লেখো twice x plus 5 গ্রেটার, আচ্ছা এটা অন্য কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। twice x plus 5 this is greater or equals to 10, তারপর হচ্ছে which is greater than 9, which is equals to 4 plus 5, which is equals to 2 square plus 5, ঠিক আছে। এটা আরেকটা স্টাইল। বাম পাশের এক্সপ্রেশনটা আমি লিখতেছি না, দেখো এই পাশে কিন্তু খালি ব্ল্যাঙ্ক। আমি জাস্ট এখন এক লাইনে তো হরাইজন্টালি তো আমাদের জায়গা তো লিমিটেড, সো এই আড়াআড়ি ভাবে তো আর বেশি বেশি বড় লাইন লেখা সম্ভব না, বেশিক্ষণ লেখা সম্ভব না। সো আমরা চাইলে এই লাইনগুলো নিচে নিচে লিখতে পারি। বাম দিকে যদি এক্সপ্রেশন গুলো তুমি না লেখো, এই twice x plus 5 যদি না লেখো, তাহলে কিন্তু তোমার এই কম্পারিজনটা করতে হবে ইমিডিয়েট এই আগের এক্সপ্রেশনের সাথে। অর্থাৎ এখানে 10 10, এখন আমি 9 লিখতে চাচ্ছি, 9 কি 10 এর চেয়ে বড় না ছোট,
তাহলে যেহেতু ছোট তাহলে সাইন হবে এটা। তারপরে এইটার সাথে আবার এটা এই লাইনটা যখন লিখবো তখন কম্পেয়ার হবে 9 এর সাথে। অর্থাৎ এই লাইনটাকেই, হরিজন্টাল লাইনটাকেই আমি ভার্টিক্যালি ভেঙে ভেঙে লিখছি। এখন আরেকটা যেটা মানে স্টাইল, সেটা হচ্ছে আমি যদি প্রত্যেকবার এই এক্সপ্রেশনটা লিখে আসতাম যে টয়েস এক্স প্লাস 5 গ্রেটার ইকুয়ালস টু 10, দেন এখানে তুমি অর দিয়ে বা ডাবল ইমপ্লিকেশন দিয়ে যেভাবে লেখো যে অর টয়েস এক্স প্লাস 5 is greater than 9, or twice x plus 5 uh, greater than 9 মানে greater or equals to দিতে পারো, কোনো সমস্যা নেই, greater or equals to 9, or twice x plus 5 greater or equals to 4 plus 5। অর্থাৎ আমি যদি প্রত্যেক লাইনে লিখে লিখে যাই তাহলে কিন্তু আমার এই greater or equals to দিয়ে যেতে হবে। যদিও বুঝতেই পারতেছো সবই ঠিক আছে, কিন্তু এখানে আমার সাইনটা চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে 10 হচ্ছে 9 এর চেয়ে বড়। সো 10 এর চেয়ে যেহেতু টয়েস এক্স প্লাস 5 গ্রেটার ইকুয়াল, 9 এর চেয়ে গ্রেটার ইকুয়াল হবে, এই কারণে আমি লিখতে পারছি। বাট যেহেতু বাম পাশে এক্সপ্রেশনটা লিখে যাচ্ছ, সো এই যে এই পরের লাইনে, যেমন এই লাইন থেকে এই লাইনে যখন আসছি তখন খেয়াল করো 9 এর সাথে 4 আর 5 সমান ছিল, বাট এখানে তো আমি সমান সাইন দিতে পারবো না, কারণ বাম পাশে তো আমি টয়েস এক্স প্লাস 5 অরিজিনাল এক্সপ্রেশনটা লিখছি। বুঝা গেছে? এইটা লিখছি, সো এখানে ইকুয়াল দিলে তো আর কথাটা তাহলে ভুল হয়ে গেল। তো এখানে যেহেতু যদিও আমি জিনিসটাকে অন্যভাবে এক্সপ্রেস করছি, বাট আমার দেখতে হবে অরিজিনাল এক্সপ্রেশনের সাথে তার রিলেশনটা ঠিক থাকতেছে কিনা। ঠিক আছে, যেহেতু আমি বাম পাশে এক্সপ্রেশনটা লিখে লিখে যাচ্ছি, তো এইটা আমার কাছে মনে হয় যে এইটা আসলে একটু কনফিউজিং। তার চেয়ে এইটা ফলো করাই বেটার। ঠিক আছে, সবসময় যে আগের লাইনের সাথে কম্পেয়ার করে করে দেন হচ্ছে ফাইনালি আমরা কনক্লুশনটা লিখবো, যে সুতরাং যেহেতু এখানে আমরা সবগুলোতেই গেছি গ্রেটার অর ইকুয়ালস টু, গ্রেটার দেন অর ইকুয়াল এইভাবে, তাহলে আমি আলটিমেটলি লিখতে পারবো টয়েস এক্স প্লাস 5 ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 2 স্কয়ার প্লাস 5। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার টয়েস এক্স প্লাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 10 হলে ওইটা কি গ্রেটার দেন 9 হবে না? না ওইটাও কি গ্রেটার দেন ইকুয়ালস টু হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু তো 70 রে বাবা, এটা তো প্রথম দিন। তুমি তো চাইলে তুমি 19 গ্রেটার দ্যান ইকুয়াল টু 19ও লিখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 19 গ্রেটার ও গ্রেটার আচ্ছা ইকুয়ালস টু হ্যাঁ কোনটা, স্যার, এটাও তো হ্যাঁ সত্য। ভুলে গেছি, হ্যাঁ সরি হ্যাঁ, স্যার, ঠিক আছে, এটা তো প্রথম দিনই বলছিলাম। ভুলে গেছিলাম, সরি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে, সমস্যা নেই, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা দেন ওই বইগুলোতে দেখবা যখন ইনইকুয়ালিটি গুলো সলভ করছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওই স্টাইল একটা ফলো করছে, কোনো কোনো ক্ষেত্রে অন্য স্টাইল ফলো করছে। সো এটা যাতে কনফিউজ না হয়ে যাও, পরীক্ষায় যাতে উল্টাপাল্টা না করো, সেজন্য বললাম আর কি। আচ্ছা এখন আসো, এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে, যেটা হচ্ছে দেখাতে হবে যে এই এক্স ওয়াই জেড যে কোনো তিনটা পজিটিভ রিয়েল নাম্বারের জন্য এই ইনইকুয়ালিটিটা সত্য হবে, যেখানে একটা কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই জেড পজিটিভ রিয়েল নাম্বার গুলো এমন যেন তাদের তিনজনের যোগফল মিলে 1 হয়। ঠিক আছে, তারা তিনজনই পজিটিভ রিয়েল নাম্বার এবং তিনজনের যোগফল মিলে 1 হলে তখন তুমি এই কথা সবসময় সত্য বলতে পারবা। তো আমরা এই যে কন্ডিশনটা দেয়া আছে, এটা তো তাদেরকে স্যাটিসফাই করতে হবে, এটা হচ্ছে গিভেন, আর এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। খেয়াল রাখো, আবার উল্টোপাল্টা করে ফেলো না। যে হোয়ার, এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার দেয়া আছে, এগুলো হচ্ছে সত্য তুমি ধরে নিয়ে দেন হচ্ছে এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স, এখান থেকে 1 মাইনাস এক্স সমান সমান ওয়াই প্লাস জেড আসে। তারপরে 1 মাইনাস ওয়াই, সেটা তো বুঝতেই পারতেছো, জাস্ট পক্ষান্তর করে তিনটা ভ্যালু আমাদের দেখো এখানে, যে 1 মাইনাস এক্স, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস জেড লাগবে। ঠিক আছে, তো সেই কারণেই হচ্ছে আমরা এই তিনটা ভ্যালু বের করলাম। এখন আমি যদি হচ্ছে ওয়াই আর জেড এই দুইটা কোয়ান্টিটির জন্য অ্যারিথমেটিক মিন গ্রেটার অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারবো? ওয়াই আর জেড দুইটা কোয়ান্টিটির জন্য, তাহলে তাদের অ্যারিথমেটিক মিন হচ্ছে ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার অর ইকুয়ালস টু ওয়াই জেড হোল টু দি পাওয়ার হাফ, তাই না? বা অন্য ভাষায় বললে ওয়াই প্লাস জেড ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই জেড হোল টু দি পাওয়ার হাফ। এখন এই যে ওয়াই প্লাস জেড এর ভ্যালু দেখো, এই যে এখানে বের করে আসছি কত, ওয়াই প্লাস জেড এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে আমি লিখতে পারবো 1 মাইনাস এক্স, যেহেতু ওয়াই প্লাস জেড আর 1 মাইনাস এক্স ইকুয়াল, এখানে মনে হয় কি একটু ভুল করছি, এখানে গ্রেটার আর ইকুয়াল সাইন হবে, এখানে সবগুলোতে গ্রেটার দেন সাইন পড়ছে। আচ্ছা এটা একটু ভুল হয়েছে, গ্রেটার ইকুয়াল হবে, সমস্যা নাই। আচ্ছা তো তাহলে 1 মাইনাস এক্স গ্রেটার আর ইকুয়ালস টু আমি পাইলাম 2 ইন্টু
yz হোল টু দি পাওয়ার হাফ। এই যে এটা পেয়ে গেলাম। তো একইভাবে তুমি যদি z আর x এর জন্য অ্যাপ্লাই করো m গ্রেটার অর ইকুয়ালস টু gm, তাহলে সেই ক্ষেত্রে এটা পাবা এই সিমিলার ওয়েতে। তারপরে 3 নাম্বারটাও পাবা, 1 2 3 তিনটাকে যদি গুণ করে দাও তাহলে এটা চলে আসে। ঠিক আছে, নেক্সট তাহলে যাই। এখানে আরেকটা আছে, যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য দেখাতে হবে যে n এর nth পাওয়ার ইজ গ্রেটার দেন ওই প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 1 3 5 আপ টু টুয়াইস n মাইনাস 1। ফার্স্ট প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা, তাই না? তো তাহলে দেখি, এখানে দেখো আমি m গ্রেটার অর ইকুয়াল টু gm না লিখে m গ্রেটার দেন লিখছি, এটা লিখি নাই। কেন বলো? স্যার পজিটিভ রিয়েল নাম্বার গুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। হ্যাঁ, এখানে আমাদের m গ্রেটার অর ইকুয়ালস টু gm ওই থিওরেমের মধ্যে ছিল, যদি হচ্ছে ইকুয়াল হয় তাহলে ইকুয়ালিটি হোল্ড করবে, প্রত্যেকটা নাম্বার যদি একজন আরেকজনের ইকুয়াল হয়। জি। আর যদি তারা আনইকুয়াল কোয়ান্টিটি হয়, আনইকুয়াল পজিটিভ নাম্বার হয়, সেক্ষেত্রে ইনইকুয়ালিটিটাই হোল্ড করবে। তো এখানে যেহেতু আমাদের আহ, আমরা কাদের উপরে অ্যাপ্লাই করতেছি, ইন্টেজারের উপরে অ্যাপ্লাই করতেছি 1 3 5 আপ টু টুয়াইস n মাইনাস 1, এই ইন্টেজার গুলোর জন্য আমি অ্যাপ্লাই করতেছি। তো এই ইন্টেজার গুলো তো একজন আরেকজনের কেউ কারো ইকুয়াল না, তাই না? সবাই আনইকুয়াল কোয়ান্টিটি। সেই কারণেই আমি ইকুয়ালিটি সাইনটা বাদ দিয়ে শুধু গ্রেটার দেন সাইনটা লিখছি। আচ্ছা, তো যদি হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো যে এদের এদের অ্যারিথমেটিক মিন, এই এই নাম্বারগুলোর যেহেতু এখানে কয়টা নাম্বার আছে 1 3 5 আপ টু টুয়াইস n মাইনাস 1, এখানে আবার ভুলে লেখো না যে টুয়াইস n মাইনাস 1 সংখ্যক নাম্বার আছে, কারণ ওই যে মাঝখানে তো একটা একটা করে বাদ দিছি। কয়টা নাম্বার আছে তাহলে এখানে? nটা নাম্বার আছে। কয়টা নাম্বার আছে সেটা বের করার তোমাদের একটা ফর্মুলা ছিল সমান্তর ধারার মধ্যে, ওটা ভুলে গেলে ওটা আজকে আবার দেখবা 9 10 এর বই খুলে সমান্তর ধারা। সেখানে ছিল যে একটা ধারার মধ্যে কয়টা পদ, মানে ধারাটা দেয়া আছে ওই, তাহলে ওইখানে কয়টা পদ আছে খুঁজে বের করা। তো ওইটা অ্যাপ্লাই করেও করতে পারো। আর এখানে আসলে বোঝাই যাচ্ছে যে nth, আমরা জানি যে nth অড নাম্বারের ফর্মুলা হচ্ছে টুয়াইস n মাইনাস 1। তো যেহেতু এখানে টুয়াইস n মাইনাস 1 পর্যন্ত আছে সবগুলো অড নাম্বার, তাহলে এখানে n সংখ্যক নাম্বার আছে। তাহলে এই সবগুলো যোগ করে n দিয়ে ভাগ করলাম, আর gm হবে হচ্ছে তাদের গুণফলের 1/nth পাওয়ার, যেহেতু n সংখ্যক নাম্বার। তো এরপরে যে এটা কিভাবে আসলো, এখান থেকে এটা n স্কয়ার বাই n কিভাবে আসলো? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল n স্কয়ার, এটা তোমরা মানে অনেকটা ফর্মুলা হিসেবেও প্রমাণ করছো, বা মনে রাখছো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। আর তুমি চাইলে ওই যে তোমাদের সূত্র ছিল না, Sn সমান সমান কি ছিল, কি কি ছিল ভুলে গেলাম তো আমিও। Sn এর স্যার ফর্মুলা কি ওয়ান ছিল? বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ডি এরকম ছিল না, n n মনে বাই টু হয়। ছিল না, n বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস ও হ্যাঁ, n বাই টু, n মাইনাস ওয়ান n ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি। এটা ছিল আমাদের সমান্তর ধারার যোগফলের ফর্মুলা। তাহলে এখানে যে n সংখ্যক পদ আছে, এখানে সাধারণ আহ, প্রথম পদ কত? প্রথম পদ a হচ্ছে 1, আর ডিফারেন্স সাধারণ অন্তর সেটা কত? সেটা হচ্ছে 2। তাহলে দুই। এখানে n বাই টু, এখানে আসে 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 2। তাহলে এটা যদি বসায় হিসাব করো তাহলেই দেখবা যে ওই কাটাকাটি করে আলটিমেটলি এন স্কোয়ার চলে আসছে। তো এন স্কোয়ার বাই এন এটা বসালাম, তারপরে বাকিটা তো বুঝতেই পারতেছো, জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা দেয়া আছে, হিন্টস দেয়া আছে, নিজেরা ট্রাই করলেই পারবা। প্রমাণ করো যে এন, যে কোনো পজিটিভ এন এর জন্য এই কথা, এই ইকুয়ালিটি সত্য। এটা জাস্ট এম গ্রেটার দেন জিএম অ্যাপ্লাই করবা ফর দ্য নাম্বারস। আগে আমরা অ্যাপ্লাই করছিলাম প্রথম এন সংখ্যক বিজোড় নাম্বারের জন্য, এখন অ্যাপ্লাই করতে হবে 1 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর, আপ টু n টু দি পাওয়ার আর। এই 1 টু দি পাওয়ার আর একটা নাম্বার, 2 টু দি পাওয়ার আর একটা নাম্বার, এরকম এনটা, এই এনটা নাম্বারের জন্য অ্যাপ্লাই করবা, করলেই দেখবা যে এটা পেয়ে গেছো। আচ্ছা, নেক্সট এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, এগুলো নিজেরা দেখবা, রেফারেন্স 1 থেকে দেয়া আছে। তারপরে আছে হচ্ছে ওকে, এগুলো কি আর আজকে শুরু করবো? আজকে তো অলরেডি টাইম চলে গেছে।
আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু ওভার হয়ে গেছে টাইম, আজকে এ পর্যন্তই থাক। এই প্র্যাকটিস প্রবলেম গুলো রেফারেন্স 1 থেকে প্র্যাকটিস করবা, এক্সাম্পল গুলো যে আব্দুল নাসেরের যে বইটা আছে, এক্সাম্পল 1 থেকে 9, তারপরে হচ্ছে প্রবলেম 21 এক্সারসাইজ 6 এর, বাকি এক্সারসাইজ এর অনেকগুলো প্রবলেম আমি অলরেডি এখানে হিন্টস দিয়ে দিছি। সো এখন একটা ব্যাপার একটু আলোচনা করি। যদি কারো এই পর্যন্ত যা করাইলাম এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বলো, নাহলে মানে স্টাডি এই স্যার, পর্যন্তই কমপ্লিট। হুম। স্যার আমরা অলওয়েজ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়ালস টু জিওমেট্রিক মিন এইটা ধরেই প্রুফ গুলা করতেছি, এটার কারণ কোনো আর কি তো স্পেসিফিক রিজন কারণ আছে তো কি? এই অ্যাপ্রোচটা কেন? এখানে তো লেখাই আছে কেন কেন এই ঘটনা আসলে একটা ঘটতেছে। আননোন প্রবলেম আসলে, হ্যাঁ, না এই স্যার, যে আসলে এটাই আমি একটা আননোন ডিসকাস প্রবলেম করব, আসলে এটা আমি তখনকার ডিসকাস করব, বাট এইখানে যেহেতু আমি বলেই দিচ্ছি যে সলভিং প্রবলেমস ইউজিং মিন হ্যাঁ, হ্যাঁ, ইনইকুয়ালিটিস, আমি এখানে ওই ধরনের প্রবলেম আচ্ছা, গুলোই দেখাচ্ছি, যেই প্রবলেম গুলো হচ্ছে মিন ইনইকুয়ালিটি দিয়ে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, হুম, সো এটা হচ্ছে আহ, এই জন্যই এখানে তুমি যেটা ধরতে পারছো আর কি, যে এখানে সব প্রবলেমই খালি এম গ্রেটার দ্যান জিএম এটা লাগতেছে। হ্যাঁ, এখন আহ, আহ, এই যে যে এখানে যে প্রবলেম গুলো আছে সেগুলো যদি এম গ্রেটার দ্যান জিএম দিয়েই প্রমাণ করতে হবে এরকমও না, তুমি চাইলে অন্য স্টাইলেও হয়তো প্রমাণ করতে পারো। ওকে আরেকটা স্যার, ব্যাপার হচ্ছে যে পরীক্ষায় যখন কোনো প্রবলেম দিবে তখন হয়তো সরাসরি বলা থাকবে না যে এটা এম গ্রেটার দ্যান জিএম দিয়ে প্রমাণ করো, ইন জেনারেল একটা প্রবলেম। তো ওই যে বললাম যে মানে আমি প্রবলেম দেখেই কিভাবে অ্যাপ্রোচ করব, যে কিভাবে শুরু করলে এটা আহ, শেষ পর্যন্ত গিয়ে মিলবে, এই জিনিসটা বুঝতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যখন তুমি এনাফ প্রবলেম প্র্যাকটিস করবা তখন তুমি বুঝতে ওকে পারবা স্যার, যে হ্যাঁ, আমার এটা তাহলে এইভাবে অ্যাপ্রোচ করলে হইতে পারে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো মানে পরীক্ষায় তো এত সময় থাকে না যে আমি একটা জি স্যার, প্রবলেমের পিছনে 1 ঘন্টা বা 2 ঘন্টা ব্যয় করবো। ঠিক আছে, তোমাদের এই একটা প্রবলেমের জন্য হয়তো তুমি হাইয়েস্ট 10 থেকে 12 মিনিট সময় পাবা। তো সেক্ষেত্রে তুমি যদি আগে থেকে এনাফ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার ওই ধরতে ধরতেই সময় চলে যাবে যে এটা আসলে কোন অ্যাপ্রোচে গেলে এটা আমি সলভ করতে পারবো। সেই জন্যই বারবার বলতেছি যে বেশি বেশি প্র্যাকটিস করো, বইগুলো থেকে সলভ প্রবলেম গুলো দেখো, তাহলেই তুমি দেখবা যে তোমার আইডিয়াটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই।